আসসালামু আলাইকুম। ফিজিক্সের বল অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের আজকের এই পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমি নিউটনের গতির সূত্রগুলো তোমাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আর মাঝখানে একটা ভরবেগের যে টপিকটাও রাখছি। এই টপিকটা কেন রাখছি? কারণ নিউটনের দ্বিতীয় সূত্রটা ভরবেগ রিলেটেড। তাহলে ভরবেগ টপিকটা যদি তোমার বোঝা না থাকে তাহলে দ্বিতীয় সূত্রটা বুঝতে তোমাদের সমস্যা হবে। তাহলে চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আলোচনা করব নিউটনের প্রথম সূত্র। দেখো নিউটনের প্রথম সূত্রটা কি? নিউটনের প্রথম সূত্রটা হলো বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। দেখো রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা স্থির গাড়ি, এই স্থির গাড়ির উপর যদি আমরা বল প্রয়োগ না করি এই গাড়িটা কি কখনো গতিশীল হবে? কখনো গতিশীল হবে? হবে না। বা মনে করো মাঠের মধ্যে একটা ফুটবল স্থির অবস্থায় আছে, এই ফুটবলটাকে যদি কেউ কিক না করে অর্থাৎ তার উপর যদি কেউ বল প্রয়োগ না করে তাহলে এই ফুটবলটা কি কখনো গতিশীল হবে? হবে না। অর্থাৎ স্থির বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ যদি আমরা না করি তাহলে ওই বস্তুটা চিরকাল স্থির থাকবে। এটা কে বলছে? বিজ্ঞানী নিউটন বলছে। এখন বাহ্যিক বলটা আবার কি? বাহ্যিক বল হচ্ছে কোনো বস্তুর উপর আমরা যে বলটা প্রয়োগ করি ওটাই হচ্ছে বাহ্যিক বল। এই যে মনে করো ফুটবলকে আমরা কিক করি, কিক মারার মাধ্যমে তার উপর আমরা কি বল প্রয়োগ করি কিনা, তাহলে এটা হচ্ছে বাহ্যিক বল। কোন একটা বস্তুকে যে আমরা ধাক্কা দিই, এই ধাক্কা দেওয়ার মাধ্যমে তার উপর আমরা যে বল প্রয়োগ করি সেটাই হচ্ছে কি বাহ্যিক বল। অর্থাৎ এক কথায় আমরা কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করি সেটাই হচ্ছে বাহ্যিক বল। আর বিজ্ঞানী নিউটন কি বলছে? কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হলে, অর্থাৎ আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করি তাহলে একটা স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এরপরে কি বলছে দেখো, গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকবে। দেখো শুধু গতিশীল থাকবে বলে নাই কিন্তু, সমবেগে গতিশীল থাকবে। সমবেগ কি? কোনো গতিশীল বস্তুর বেগের মান ও দিক যদি কি থাকে একই থাকে, অর্থাৎ সমবেগ মানে কি তার বেগের যে মান সে মানটা কি থাকবে? একই থাকবে না। মান কি পরিবর্তন হবে? হবে না। তার একই বেগে সে কি থাকবে? গতিশীল থাকবে। যেমন দেখো এই যে আমরা সূর্য, আমরা জানি কি সূর্যের চারদিকে এটা মনে করো আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে সূর্য। তাহলে সূর্যের চারদিকে আমাদের পৃথিবী ঘুরে কিনা? ঘুরে। তাহলে আমাদের পৃথিবী কি স্থির না গতিশীল? আমাদের পৃথিবী হচ্ছে গতিশীল। এবং এই মনে করো পৃথিবীটা এই যে অবস্থান থেকে সূর্যের চারদিকে সম্পূর্ণ ঘুরে আবার অবস্থানে আসতে সূর্যের কতদিন সময় লাগে? 365 দিন। 365 দিন কিন্তু কি লাগে? সময় লাগে। তাহলে দেখো সূর্য আমাদের পৃথিবী গতিশীল, এবং পৃথিবী কি কিছু সময়ের জন্য গতিশীল, নাকি একদম সৃষ্টির শুরু থেকে পৃথিবী গতিশীল ছিল, এখনো গতিশীল আছে এবং ভবিষ্যতে কি থাকবে? পৃথিবী গতিশীল থাকবে। তাহলে দেখো পৃথিবী কিন্তু গতিশীল ছিল, আছে এবং থাকবে। তার মানে পৃথিবীটা কি চিরকাল গতিশীল আছে না? আছে। এবং সেটা কি বেগে? সমবেগে গতিশীল। এখন প্রশ্ন করতে পারো যে সমবেগে গতিশীল যে সেটা কিভাবে বুঝছি আমরা? দেখো পৃথিবী 365 দিন পর পর সূর্যকে সম্পূর্ণ একবার কি করে প্রদক্ষিণ করে, মানে এ থেকে ঘুরে আরম্ভ করলে আবার সম্পূর্ণ ঘুরে এ বিন্দুতে পৌঁছাতে 365 দিন লাগবে। এবং প্রত্যেকবারে কিন্তু কি লাগে? 365 দিন লাগে। অর্থাৎ সময়টা একই মানে কি এখানে পৃথিবীর ঘূর্ণনের যে ব্যাগের মানটা কিন্তু একই। কারণ ব্যাগের মানের যদি তারতম্য ঘটতো অর্থাৎ বৃদ্ধি বা হ্রাস পাইতো তাহলে এই সময়েরও কিন্তু তারতম্য ঘটতো, বৃদ্ধি বা হ্রাস পাইতো। যেহেতু সময়ের কোনো পরিবর্তন ঘটে না সেহেতু পৃথিবী এখানে একটা নির্দিষ্ট ব্যাগে কিন্তু গতিশীল, অর্থাৎ সমবেগে গতিশীল। তাহলে দেখো পৃথিবী একটা গতিশীল বস্তু, তাহলে একটা গতিশীল বস্তু সমবেগে সারা জীবন চলতেছে কিনা? পৃথিবীর সৃষ্টির শুরু থেকে কিন্তু পৃথিবী গতিশীল। বা আমরা পৃথিবীর চিন্তা না করে আমরা যদি চাঁদকে চিন্তা করি, যেমন চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে কিনা, তাহলে চাঁদ পৃথিবীর চারদিকে যে চাঁদের ঘূর্ণন, চাঁদও কিন্তু গতিশীল। তাহলে এই যে ঘূর্ণনটা এটাও কি একই বেগে কিন্তু ঘুরতেছে। তাহলে এই কথাটাই বিজ্ঞানী নিউটন বলছে যে একটা স্থির বস্তুর উপরে যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি সে সারা জীবন স্থির থাকবে।
আর একটা গতিশীল বস্তুর উপরে যদি আমরা বাহ্যিক বল প্রয়োগ না করি তাহলে সে সারা জীবন গতিশীল থাকবে। যেমনটা দেখো, এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, পৃথিবীর উপরে কি কোনো বাহ্যিক বল আছে? নাই। তাহলে পৃথিবীর উপরে যেহেতু কোনো বাহ্যিক বল নাই, এই জন্য কিন্তু পৃথিবী কি সমবেগে সারা জীবন চলতেছে। যদি এখানে বাহ্যিক বল প্রয়োগ করা হয় তাহলে পৃথিবী কিন্তু গতির এখানে পরিবর্তন হবে। এখন দেখো, প্রশ্ন করতে পারো যে আমাদের পৃথিবীতে কোনো বস্তুকে যদি আমরা গতিশীল করে দিই তাহলে তো ওই বস্তুটা কিছু দূর গিয়ে থেমে যায়, ওই বস্তুটা কেন সারা জীবন গতিশীল থাকে না? এরকম কিন্তু প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে। এখন সেটা কেন হয় একটু দেখো। মনে করো এটা একটা খেলনা গাড়ি, এই খেলনা গাড়িটার উপর তুমি এফ মানে একটা বল প্রয়োগ করে তাকে সামনে দিয়ে ধাক্কা দিছো। এখন তুমি যখন ধাক্কা দিবে তাহলে তো তুমি তাকে কি করে দিছো? গতিশীল করে দিছো। এখন নিউটনের সূত্র মতে এই বস্তুটা যদি একবার গতিশীল হয়ে গেছে তাহলে সে সারা জীবন গতিশীল থাকার কথা। কিন্তু আমরা কি দেখবো, গাড়িটা কিছু দূর গিয়ে থেমে যায়। এখন কেন? কারণ দেখো, এই যে একটা তলের উপর দিয়ে একটা বস্তু অন্য একটা বস্তু যদি চলার চেষ্টা করে বা গতিশীল হয়, তখন এই যে তলটা আছে না, এই তলটা বস্তুকে গতির বিপরীতে বাধা দেয়। গতির বিপরীতে বাধা দেওয়া মানে কি? দেখো, বস্তুটা যদি এদিকে গতিশীল হয়, এই যে তল আছে না, এই তলের উপর দিয়ে বস্তু চলতেছে না, এই তলটা বস্তুকে এই বিপরীত দিকে, বস্তু যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে বস্তুর গতিকে বাধা দেয়। মানে বস্তুর গতিকে সে টেনে ধরে রাখে। মনে করো তুমি সামনে দৌড়াচ্ছ, তোমার একজন বন্ধু মানে তোমাকে পিছন দিকে টেনে ধরে রাখছে। তাহলে এইভাবে যদি টেনে ধরে রাখে তোমার কি হবে? ব্যাগের মানটা ধীরে ধীরে কমবে কিনা? এই গাড়িটাকে যদি আমরা গতিশীল করেও দিই, এই যে এই যে তাকে পিছনে যে একটা বল প্রয়োগ করা হচ্ছে, গতির বিপরীতে যে একটা বল প্রয়োগ করা হচ্ছে, এই বলের কারণে ওই বস্তুর গতিটা কি হবে? ধীরে ধীরে হ্রাস পাবে। হ্রাস পেতে পেতে একটা সময় তার বেগের মান শূন্য হবে, অর্থাৎ বস্তু থেমে যাবে। এখন এই যে গতির বিপরীতে যে বাধা দেওয়া, এই বাধাটাকে বলা হয় তোমার ঘর্ষণ বল। তাহলে নিউটন কি বলছে? কোনো বাহ্যিক বল কিন্তু থাকা যাবে না, কিন্তু এখানে এই যে ঘর্ষণ বল, এটা কিন্তু একটা বাহ্যিক বল। অর্থাৎ প্রত্যেকটা তলের একটা ঘর্ষণ বল থাকে এবং ওই তল, প্রত্যেকটা তল তার উপর গতিশীল বস্তু, তার উপর যে বস্তু গতিশীল, ওই গতিশীল বস্তুর উপর এই ঘর্ষণ বলটা সে প্রয়োগ করে। তাহলে এই ঘর্ষণ বলের কারণেই কিন্তু আমাদের এই পৃথিবীতে কোনো বস্তু বেশিক্ষণ গতিশীল থাকে না, কিছু দূর গিয়ে থেমে যায়। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে কিন্তু এই গাড়িটা সারা জীবন কিন্তু সমবেগে গতিশীল থাকতো। অর্থাৎ দেখো, পৃথিবী যখন সূর্যের চারপাশে ঘুরে, এখানে কিন্তু কোনো ঘর্ষণ বল নাই, অর্থাৎ কোনো বাহ্যিক বল নাই। তাহলে আমাদের পৃথিবীতেও যদি ঘর্ষণ বলের অস্তিত্ব না থাকতো বা কোনো বাহ্যিক বল না থাকে, তাহলে একটা বস্তুকে গতিশীল করে দেওয়া হলে সে সারা জীবনে কিন্তু ওই নির্দিষ্ট বেগে গতিশীল থাকবে। তার বেগের মান হ্রাসও পাবে না, বৃদ্ধিও পাবে না, অর্থাৎ একই বেগে সে গতিশীল থাকবে এবং সারা জীবন। এটাই হচ্ছে বিজ্ঞানী নিউটনের প্রথম সূত্র। তাহলে দেখো, এখান থেকে আমরা কি জানলাম? যে বস্তুরা স্থির, স্থির বস্তু বল প্রয়োগ না করলে স্থির থাকে, স্থির থাকবে। আবার গতিশীল বস্তু বল প্রয়োগ না করলে গতিশীল থাকবে। এটা আমরা নিউটনের প্রথম সূত্র থেকে জানি। আবার দেখো, এই সেম কথাগুলো কিন্তু আমরা জড়তা থেকেও জেনে আসছি। জড়তা থেকে আমরা কি জানছি? যে বস্তুটা স্থির, সে স্থির থাকতে চায়। তাহলে এখন যে স্থির থাকতে চায় সে তো সারা জীবন স্থির থাকবে, সে তো নিচ থেকে পরিবর্তন হবে না। তাহলে যে স্থির থাকতে চায় তাকে, সে কি নিচ থেকে কখনো তার অবস্থানে পরিবর্তন ঘটাবে? ঘটাবে না। তাহলে বাহ্যিক বল প্রয়োগ করতে হবে। আর নিউটনও বলছে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু সারা জীবন স্থির থাকবে। তাহলে নিউটনের সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই কিনা? আবার দেখো, গতিশীল বস্তু গতিশীল থাকবে, আবার জড়তা বলছে গতিশীল বস্তু গতিশীল থাকতে চায়। তাহলে বাহ্যিক বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু তার অবস্থানের পরিবর্তন কখনোই ঘটাবে না। তাহলে যে গতিশীল বস্তু যে তার অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে না, তার মানে ঘটাতে চাচ্ছে না, তাহলে এটা কি গতি জড়তা কিনা? তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পেয়ে থাকি। এরপরে দেখো, ভরবেগ। ভরবেগ কি? কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে কি বলে? ওই বস্তুর ভরবেগ বলে। দেখো, প্রত্যেকটা বস্তুর একটা নির্দিষ্ট কি থাকে? ভর থাকে। এবং ওই বস্তু যদি গতিশীল হয় তাহলে তার একটা নির্দিষ্ট কি থাকবে? বেগও থাকবে। তাহলে ওই বস্তুর ভর এবং বেগের যে গুণফল, সেই গুণফলটাকে বলা হয় ওই বস্তুর ভরবেগ। তাহলে দেখো, ভরবেগ সমান আমরা কি লিখতে পারি? ভরবেগ সমান লিখতে পারি আমরা ভর ইন্টু বেগ। তাহলে এই ভর ও বেগের যে গুণফল, সেই গুণফলটাকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। ভরবেগকে প্রকাশ করা হয় পি দিয়ে, আর ভরকে প্রকাশ করা হয় এম দিয়ে, এটা আমরা সকলেই জানি। আর বেগকে প্রকাশ করা হয়
বি দিয়ে। তাহলে দেখো ভরবেগ পি সমান আমরা কি পেলাম, এমবি। ভরবেগ পি সমান আমরা কি পেলাম, এমবি। এরপর আসো ভরবেগের একক। তাহলে এককটা কত হবে, পি সমান দেখো এখানে যেহেতু এম আছে, ভর আছে, তাহলে ভরের একক বসবে, ভরের একক হচ্ছে কেজি। এরপরে ব্যাগের একক কি, এম এস ইনভার্স 1। তাহলে আমরা দেখো ভরবেগের এককটা পেয়ে গেলাম। এরপরে দেখো মাত্রা, ভরবেগের মাত্রা কি হবে, তাহলে এখানে ভরের মাত্রা হবে, ভরের মাত্রা হচ্ছে এম, আর ব্যাগের মাত্রা কত, এল টি টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস 1টা হচ্ছে কি তোমার ভরবেগের মাত্রা। এরপর এখান থেকে আরেকটা কথা জেনে রাখবা, সেটা হচ্ছে ভরবেগ ভেক্টর রাশি। ভরবেগ কি রাশি, ভেক্টর রাশি। এখন কথা হচ্ছে তোমাকে এখান থেকে কিন্তু অনুধাবন প্রশ্ন করতে পারে যে ভরবেগ একটি ভেক্টর রাশি, কেন ব্যাখ্যা করো, ভরবেগ ভেক্টর রাশি কেন ব্যাখ্যা করো। এখন দেখো এটা তোমাকে কেন প্রশ্ন করবে, দেখো যেখানে দেখো ভরবেগ পি সমান আমরা কি জানলাম, এমবি। তাহলে এই ভরটা হচ্ছে কিন্তু তোমার একটা স্কেলার রাশি, তারপরে ব্যাগটা হচ্ছে তোমার ভেক্টর রাশি। তাহলে ভরবেগ হচ্ছে কি একটা স্কেলার এবং একটা ভেক্টর রাশির গুণফল। তাহলে একটা স্কেলার ও একটা ভেক্টর রাশির গুণফল হওয়া সত্ত্বেও ভরবেগ ভেক্টর কেন হলো বা স্কেলার কেন হলো না, কারণ ভরবেগের মধ্যে তো তোমার স্কেলারও আছে। এই জন্য তোমাকে প্রশ্ন করবে যে ভরবেগ একটি ভেক্টর রাশি কেন, ব্যাখ্যা করো। এখন আমরা এই ভরবেগ ভেক্টর রাশি কেন হলো সেটা একটু আমরা জানবো। যেমন দেখো মনে করো কোন একটা বস্তুর ভর আমরা ধরে নিলাম যে 40 কেজি এবং বস্তুটা স্থির, তাহলে তার ব্যাগের মান কত, 0। তাহলে ভরবেগ কত পাবো আমরা, 40 কেজি মিটার পার সেকেন্ড। এরপরে দেখো ভর, মনে করো বস্তুটা আবার গতিশীল হলো, গতিশীল হয়ে তার ব্যাগ হলো 5, তাহলে কত হবে, ভরবেগ হবে 200। এরপরে মনে করো ব্যাগের মান আরো বৃদ্ধি পেয়ে হলো 10, তাহলে ভরবেগ কত হবে, 400। এরপর মনে করো ব্যাগের মান এবার হ্রাস পেয়ে হয়ে গেল 2, কত হবে ভরবেগ, 80। তাহলে একটু খেয়াল করো তো, এই যে ভরবেগের মান, আচ্ছা এখানে 0 হবে। এই যে ভরবেগের মান দেখো কত ছিল, 0 ছিল, 0 থেকে 200 হলো, অর্থাৎ বৃদ্ধি পাইলো, তারপর আরো বৃদ্ধি পাইলো, তারপর আবার হ্রাস পেলো। এই যে ভরবেগের এই যে পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, এই যে 0 থেকে বৃদ্ধি পাওয়া, তারপরে আরো বৃদ্ধি পাওয়া, তারপরে হ্রাস পাওয়া, এই যে ভরবেগের পরিবর্তন, এই পরিবর্তনটা মূলত কার জন্য হচ্ছে। তোমরা যদি একটু খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবা ভরবেগের এই পরিবর্তনটা কিন্তু হচ্ছে বস্তুর ব্যাগের কারণে। কারণ দেখো বস্তুর ভর কিন্তু ফিক্সড, ভরের কি কোনো পরিবর্তন হয়েছে, হয় নাই। তাহলে দেখো ব্যাগের মান যখন 0, ভরবেগ কিন্তু 0। আবার ব্যাগের মান যখন বৃদ্ধি পাইছে, ভরবেগ কিন্তু বৃদ্ধি পাইছে। ব্যাগের মান যখন হ্রাস পাইছে, ভরবেগের মান কিন্তু তোমার হ্রাস পাইছে। তাহলে ভরবেগের পরিবর্তনে সম্পূর্ণ অবদানটা কার, ব্যাগের। কিন্তু ব্যাগের সম্পূর্ণ অবদানটা হচ্ছে কার, ব্যাগের। তাহলে ব্যাগের পরিবর্তনের কারণেই কিন্তু ভরবেগের পরিবর্তন হয়, ব্যাগের পরিবর্তনের উপরে কিন্তু তোমার ভরবেগটা নির্ভরশীল। ভরবেগের পরিবর্তনে ভরের কোনো অবদান নাই। যেহেতু ভরের কোনো অবদান নাই, এই জন্য ভরবেগ একটা ভেক্টর রাশি, স্কেলার রাশি না। আর তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই তাহলে আরো সহজে বুঝতে পারবা। মনে করো পরিবারের যে মনে করো দুই ছেলের মধ্যে দেখবা যে ছেলে ইনকাম করে, একজন মনে করো চাকরি করে, একজন মনে করে বেকার। তাহলে যে চাকরি করে, তাহলে সে যখন একটা কথা বলবে তার কথার কিন্তু গুরুত্বটা বেশি থাকে, কারণ সে পরিবারে কন্ট্রিবিউট করতেছে, এই জন্য তার অবদানটা বেশি, তার কথার মূল্যায়নটা বেশি। আর যে বেকার, তার কথার মূল্যায়নটা কিন্তু অতটা থাকে না, নাই বললেই চলে। ঠিক সেম জিনিসটা হচ্ছে এখানে, যেহেতু ভরবেগের পরিবর্তন ব্যাগের কারণে হচ্ছে, তাহলে ব্যাগের মূল্যায়নটা বেশি হবে। এই জন্য ব্যাগ যেহেতু ভেক্টর রাশি, ভরবেগ একটা ভেক্টর রাশি। আর ভরের যেহেতু কোনো অবদান নাই, সেজন্য ভরের কোনো মূল্যায়ন এখানে নাই। এরপর আবার দেখো, যে বস্তুর ভরবেগ যত বেশি তার স্থিতি বা গতির পরিবর্তন করা তত কঠিন, আর যে বস্তুর ভরবেগ যত কম তার স্থিতি বা গতির পরিবর্তন করা তত সহজ। এখন দেখো এটা কেন, যে বস্তুর ভরবেগ বেশি, মনে করো একটা স্থির ট্রাক, ট্রাকটা স্থির আছে, তুমি চাইলে কি ট্রাকটাকে গতিশীল করতে পারবা, সহজে কিন্তু তুমি তাকে গতিশীল করতে পারবে না। গতিশীল করার জন্য ট্রাকের উপর অনেক বেশি বল প্রয়োগ করতে হবে, তুমি একা যতই ধাক্কা দাও ট্রাকটা গতিশীল হবে না। অনেক জনের সম্মিলিত প্রচেষ্টা কিন্তু ট্রাকটা গতিশীল হবে। কিন্তু দেখো ট্রাকের ভরবেগ কিন্তু 0, কারণ যেহেতু স্থির, কোনো ব্যাগ না, তাহলে ভরবেগ 0। তাহলে দেখো ভরবেগ 0 হওয়া সত্ত্বেও ওই বস্তুটাকে তোমার গতিশীল করতে কিন্তু অনেক বেশি তোমার কি করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, সহজে কিন্তু তুমি চাইলে গতিশীল করতে পারবে না। আবার মনে করো একটা ট্রাক খুবই একদম কচ্ছপ গতিতে চলতেছে, তুমি চাইলে কি তাকে থামিয়ে কি, তুমি চাইলে কি তাকে টেনে ধরে থামাইতে পারবা,
অর্থাৎ গতিশীল ট্রাকটাকে কি স্থির করতে পারবা? পারবা না, সহজ হবে না তোমার জন্য। বা তুমি চাইলেই কি মনে করো ট্রাকটা যে কচ্ছপ গতিতে চলতেছে, তুমি চাইলে কি তার গতিটা বৃদ্ধি করে দিতে পারবা? পারবা না। অর্থাৎ পারবা, তবে এত সহজে কিন্তু সেটা সম্ভব না। তাহলে যে বস্তুর ভরবেগ যত বেশি, ওই বস্তুর গতি বা স্থিতির পরিবর্তন করা তত কঠিন। পক্ষান্তরে যে বস্তুর ভরবেগ যত কম, ওই বস্তুর স্থিতি বা গতির পরিবর্তন করা তত সহজ। যেমন একটা মনে করো রিক্সা যদি স্থির থাকে, তুমি চাইলে তাকে গতিশীল করে দিতে পারবা, কারণ তুমি একাই। আবার একটা রিক্সা যদি গতিশীল থাকে, তুমি চাইলে কিন্তু রিক্সার গতির পরিবর্তন করতে পারবা। তার টেনে ধরে তার গতি কমাইতে পারবা, বা একদম থামিয়ে দিতে পারবা, অথবা ধাক্কা দিয়ে তার গতি বৃদ্ধি করে দিতে পারবা। তাহলে যে বস্তুর ভরবেগ যত কম, তার গতি এবং স্থিতির পরিবর্তন করা তত সহজ। এখন আমরা দেখব নিউটনের দ্বিতীয় সূত্র। দেখো নিউটনের দ্বিতীয় সূত্রটা কি? বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনের সেদিকে ঘটে। চলো তাহলে আমরা সূত্রটি বোঝার চেষ্টা করি। মনে করো এই তলের উপর একটা বস্তু ছিল, এই যে বস্তু, এবং এটা কোন অবস্থানে ছিল? এ অবস্থানে ছিল। এবং এই বস্তুর উপর তুমি এফ বল প্রয়োগ করছো, তাহলে এই এফটা হচ্ছে তোমার কি বল? প্রযুক্ত বল। এখন বস্তুর উপর যেহেতু তুমি বল প্রয়োগ করছো, তাহলে বস্তুটা কি হবে? গতিশীল হবে। অর্থাৎ গতিশীল হওয়া মানে কি? তার একটা সরণ ঘটবে, তার বেগের মান বৃদ্ধি পাবে, তার মধ্যে ত্বরণ সৃষ্টি হবে, এবং তার একটা কি শেষ একটা অবস্থান আমরা পাবো কিনা, একটা শেষ অবস্থানে গিয়ে বস্তুটা আবার থেমে যাবে বা স্থির হয়ে যাবে। তাহলে মনে করো আমরা ধরলাম যে বস্তুটা এতে ছিল, এবং তার উপর তুমি যখন এক মানের একটা বল প্রয়োগ করছো, বস্তুটা এ থেকে বি বিন্দুতে এসে পৌঁছালো। এ থেকে কোথায় এসে পৌঁছালো? বি বিন্দুতে এসে পৌঁছালো। এবং যখন এ থেকে বি বিন্দুতে আসছে, তাহলে এটা তার আদি অবস্থান, এটা তার শেষ অবস্থান। এবং এই আদি অবস্থানে বস্তুটার বেগ হচ্ছে ইউ, আদি বেগ, এবং এইখানে তার বেগ হচ্ছে শেষ বেগ বি। এবং বস্তুটা যে এ থেকে বি তে যে গেছে, এ এবং বি এর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে তোমার এস, এবং এ থেকে বি তে যেতে তার সময় লাগছে টি, এবং এ থেকে যখন বি তে গেছে, তার মধ্যে যে ত্বরণটা সৃষ্টি হয়েছে, ওই ত্বরণের মান হচ্ছে এ। তাহলে আমরা এখানে কি দেখলাম? যে এম ভরের একটা বস্তুর উপর, এবং এই বস্তুর ভর হচ্ছে এম, তাহলে এম ভরের একটা বস্তুর উপর এফ মানের একটা বল প্রযুক্ত করায় বস্তুটা এ অবস্থান হতে টি সময়ে এ সমতরণে এস দূরত্ব অতিক্রম করে বি অবস্থানে পৌঁছালো, এবং বি শেষ বেগ প্রাপ্ত হলো, বা বি শেষ বেগ সে অর্জন করলো, এভাবে কিন্তু আমরা বলতে পারি। তাহলে দেখো এই এটা হচ্ছে বস্তুর কি আদি অবস্থান। তাহলে এটা যেহেতু আদি অবস্থান, তাহলে এ অবস্থানটাতে আমরা একটা কি পাবো? ভরবেগ পাবো কিনা, বা যেটা বস্তুর কি হবে? আদি ভরবেগ হবে। তাহলে এ অবস্থানে আদি ভরবেগ, এটা হচ্ছে বস্তুর আদি অবস্থান। তাহলে এ অবস্থানে বস্তুর আদি ভরবেগ, সেটা কত হবে? ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। তাহলে এ অবস্থানে কোন বেগটা আছে? ইউ বেগটা আছে, তাহলে আদি বেগ। তাহলে ভর ইন্টু আদি বেগ। এবং বি অবস্থানে শেষ ভরবেগ কত হবে? ভর ইন্টু বি অবস্থানের বেগ। তাহলে বি অবস্থানের বেগ কত? ভি। এরপর আসো, সুতরাং ভর বেগের পরিবর্তন, ভর বেগের পরিবর্তন। দেখো কোনো কিছুর পরিবর্তন মানে কি? শেষের মান বিয়োগ আদি মান। শেষের মান থেকে আদি মান বিয়োগ করলে আমরা কি পাই? পরিবর্তন পাই কিনা। ঠিক সেম ভাবে তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে? শেষ ভরবেগ বিয়োগ আদি ভরবেগ। এরপরে ভরবেগের পরিবর্তনের হার, পরিবর্তনের হার। দেখো পরিবর্তনের হার মানে কি? পরিবর্তনের হার মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। একটা জিনিস সবসময় মনে রাখবা, যে কোনো কিছুর পরিবর্তনকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে ওইটা পরিবর্তনের হার হয়ে যায়। তাহলে কোনো কিছুর পরিবর্তন ডিভাইডেড বাই সময় মানে হচ্ছে কি? ওই জিনিসটা পরিবর্তনের হার।
বুঝতে পারছি? অর্থাৎ এভাবে বলতে পারো কোনো কিছুর পরিবর্তন এবং সময় এই দুইটার যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় ওই জিনিসটার পরিবর্তনের হার, ওই জিনিসটার পরিবর্তনের হার বলা হয়। তাহলে দেখো ভরবেগের পরিবর্তন এখানে আমরা কত পাইছি, এমবি মাইনাস এমইউ ডিভাইডেড বাই সময়ের মানটা হচ্ছে টি। তাহলে এই যে এমবি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টিটা হচ্ছে আমার কি ভরবেগের পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে এই ভরবেগের পরিবর্তনটা আমি কেনই বা বের করলাম? দেখো আমাদের সূত্রে কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তো এখানে আমার প্রযুক্ত বল কত, এফ। তাহলে এই এফ বলটা সমানুপাতিক কার সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে এই ভরবেগের পরিবর্তনের হারটাকে আমি জানি, জানি না, তাহলে এটা আমাকে কি নির্ণয় করতে হবে কিনা, হবে। এই জন্যই এই ভরবেগের পরিবর্তনের হারটা আমি নির্ণয় করে নিলাম। তাহলে দেখো ভরবেগের পরিবর্তনের হার কত পেলাম, এমবি মাইনাস এমইউ ডিভাইডেড বাই টি। এখন দেখো তোমাকে সূত্রে কি বলছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ এই যে পরিবর্তনের হারটা সমানুপাতিক কার সমানুপাতিক, প্রযুক্ত বলের। তো এখানে প্রযুক্ত বলকে এফ, তাহলে সূত্র মতে আমরা কি লিখতে পারি, প্রযুক্ত বল এফ সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার। তাহলে দেখো প্রযুক্ত বল এফটা কিসের সমানুপাতিক, ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। আর এখানে এই চিহ্নটা হচ্ছে কি সমানুপাতিক চিহ্ন। এরপর দেখো এফ সমানুপাতিক, এখান থেকে উপর থেকে আমরা এম কমন নিতে পারি, তাহলে কত থাকে বি মাইনাস ইউ বাই টি। বা এফ সমানুপাতিক এই এমটাকে যদি আমরা পাশে লিখি কোনো কি সমস্যা হবে, কোনো সমস্যা হবে না। দেখো মানের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এমটা এখানে থাকা যে কথা উপরে থাকাও একই কথা, কারণ আমরা যদি আবার গুণ করে দিই আবার কিন্তু আগের মানটাই আমরা পাবো। এরপর দেখো বা এফ সমানুপাতিক এম। এবার দেখো আমরা দ্বিতীয় দিয়ে পড়ে আসছি ত্বরণ এ সমান আমরা কি জানি, বি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ বেগের পরিবর্তন বাই সময়, বি মাইনাস ইউ শেষ বেগ বিয়োগ আদি বেগ, তার মানে কি বেগের পরিবর্তন। তাহলে বেগের পরিবর্তন বাই সময় মানে হচ্ছে কি ত্বরণ। তাহলে এখানে আমরা এই মানটা সমান আমরা কি বসাইতে পারি, এ বসাইতে পারি। তাহলে এফ সমানুপাতিক আমরা কি পাইলাম, এম এ। এরপর দেখো এই সমানুপাতিক চিহ্ন উঠে যখন সমান সমান চিহ্ন বসে, সমানুপাতিক চিহ্ন উঠে যখন তোমার সমান সমান চিহ্ন বসবে, তখন একটা সমানুপাতিক ধ্রুবক আসবে, তখন একটা কি আসবে, সমানুপাতিক ধ্রুবক আসবে। আর এখানে সেই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে কে, তাহলে ইকুয়াল টু ডট এম এ। এখন এই যে সমানুপাতিক ধ্রুবক কে, এখন কথা হচ্ছে এই কেটা কে ব্যবহার করছে, এই কেটা বিজ্ঞানী নিউটনে ব্যবহার করছে। মনে রাখবা সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এবং যখন সমান সমান চিহ্ন বসবে তখন একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। আর এই ধ্রুবকটা যে বিজ্ঞানী সূত্রটা দিছে এবং ওই বিজ্ঞানী ব্যবহার করছে, এবং এই ধ্রুবকের কিন্তু একটা নির্দিষ্ট মান থাকে এবং ওই মানটাও কিন্তু ওই বিজ্ঞানী প্রদান করে থাকে। এরপর দেখো এফ সমান সমান আমরা কত লিখতে পারি, ওয়ান ডট এম এ। এখন কথা হচ্ছে ওয়ান কোত্থেকে আসছে, এখানে কে এর মানটা হচ্ছে ওয়ান, এখানে কে এর মানটা হচ্ছে কত, ওয়ান। তাহলে এরপরে দেখো এফ সমান সমান আমরা কত পাচ্ছি, এম এ। এই এফ সমান সমান এম এ, এটাই হচ্ছে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র, এফ সমান সমান এম এ। অর্থাৎ এই এফটা হচ্ছে এখানে কি প্রযুক্ত বল, এটা হচ্ছে তোমার প্রযুক্ত বল, এমটা হচ্ছে ভর, তারপরে এটা হচ্ছে কি ত্বরণ। তাহলে দেখো আমরা কি বলতে পারি, কোন একটা বস্তুর ভর এবং ওই বস্তুর ত্বরণের গুণফলকে কি বলা হয়, প্রযুক্ত বল বলা হয় কিনা। তাহলে আমরা এভাবেও আবার বলতে পারি কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান হবে ওই বস্তুর ভর এবং ওই বস্তুর ত্বরণের গুণফলের সমান। কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান হবে ওই বস্তুর ভর এবং ওই বস্তুর ত্বরণের গুণফলের সমান। এরপরে দেখো লব্ধি বল। এই লব্ধি বল টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান করার জন্য। দেখো লব্ধি বল কি, কোন বস্তুর উপর প্রয়োগকৃত দুই বা ততোধিক বলের যোগফলকে কি বলে, লব্ধি বল বলে। কোন বস্তুর উপর প্রয়োগকৃত দুই বা ততোধিক বলের যোগফলকে কি বলে, লব্ধি বল বলে। মনে করো এই যে বস্তু, এই বস্তুর উপরে যদি তুমি শুধুমাত্র একটা বল প্রয়োগ করো তাহলে সেটা হচ্ছে কত, এফ। এবং এই এফ বল প্রয়োগ করায় বস্তুটার ভর হচ্ছে মনে করো এ, এবং বস্তুটার মধ্যে সৃষ্ট ত্বরণ হচ্ছে এ। তাহলে সেক্ষেত্রে তোমার সূত্র কি হবে, এফ সমান সমান এম এ। এখানে এফটা হচ্ছে কি প্রযুক্ত বল, আমরা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্রে দেখে আসছি প্রযুক্ত বল, অর্থাৎ প্রযুক্ত বল। মনে রাখবা কোনো বস্তুর উপর প্রযুক্ত
মোট বল সমান ওই বস্তুর ভর গুণ ত্বরণ, ওই বস্তুর ভর গুণ ত্বরণ। তাহলে কোন বস্তুর উপর এখানে মোট প্রযুক্ত বল কত, এফ। সাপোজ মনে করো বস্তুর উপর এফ বল প্রযুক্ত না হয়ে যদি মনে করো এরকম আরো একটা বল প্রযুক্ত হয়, তাহলে এটা তখন এটা হবে তখন তোমার F1, এটা হবে তখন তোমার কত, F2। তাহলে এবার এখন বলো, এখন কি মোট প্রযুক্ত বল কি তোমার এফ? না, এখন কিন্তু বল প্রযুক্ত হচ্ছে কয়টা, দুইটা। তাহলে এখন তুমি কি পাবা, বস্তুর উপর একটা কিন্তু লব্ধি বল পাবা। দুই জনের বলের যে সমষ্টি অর্থাৎ যে যোগফল, সেটাই বস্তুর উপর কি করবে, কাজ করবে। আর এটাকে বলা হচ্ছে লব্ধি বল। দুই বা ততোধিক বলের সমষ্টি বা যোগফলকে কি বলে, লব্ধি বল বলে। তাহলে এখানে তোমার লব্ধি বল কত হবে, এখানে তোমার লব্ধি বল হবে F1 যোগ F2। আর এই F1 যোগ F2, তাহলে দেখো এটাই এখন কি তোমার মোট প্রযুক্ত বল। এই যে বস্তুটা এম্বরের বস্তুর উপর মোট প্রযুক্ত বল কত, F1 যোগ F2। তাহলে এখানে তোমার সূত্র কি হবে, F1 যোগ F2 সমান কত হবে, ma হবে। এখন যদি এখানে যদি মনে করো তোমার আরো একটা বল যদি প্রয়োগ হয় বস্তুর উপর, সাপোজ এরকম আরো একটা যদি বল প্রয়োগ হয় F3, তখন কিন্তু আবার তোমার এখানে আরো একটা বল বেড়ে যাবে F3। বুঝতে পারছো? তার মানে সবগুলো বলের কি হবে, লব্ধি হবে, অর্থাৎ সমষ্টি। তাহলে এটাকে আমরা আবার এইভাবে লিখতে পারি, সামিশন এফ সমান সমান কত হয়, এম এ। দেখো সামিশন এফ মানে কি, সবগুলো বলের যোগফল। তাহলে এই সবগুলো বল কিন্তু কি বস্তুর উপর একই দিকে প্রয়োগ হয়েছে না, একই দিকে, এখানে কিন্তু দিকটা একই আছে, ভিন্ন না। কিন্তু আমি যদি আবার বিপরীত দিকে দিই, দুইটা বল যদি বিপরীত দিকে থাকে, তখন কিন্তু আবার কি লব্ধি বল মান কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কারণ কি, বল কিন্তু একটা ভেক্টর রাশি, বলের কিন্তু একটা দিক আছে। তাহলে এখানে কিন্তু বল, অর্থাৎ যেহেতু বল একটা ভেক্টর রাশি, সেখানে কিন্তু অবশ্যই তোমাকে ওই বলের দিক বিবেচনা করতে হবে। দিক তুমি ইগনোর করতে পারবে না বা এড়িয়ে যেতে পারবা না। যেমন মনে করো এ বস্তুর উপর এবার এদিক থেকে তুমি F1 বল প্রয়োগ করছো বস্তুর উপর, আর এদিক থেকে তোমার বন্ধু তোমার বিপরীত দিকে F2 বল প্রয়োগ করছে, এবং বস্তুর ভর হচ্ছে m, বস্তুর উপর সৃষ্ট ত্বরণ কত হবে, a হবে। তাহলে এখন তোমার লব্ধি বল কত হবে জানো, লব্ধি বল এখন তোমার লব্ধি বল হবে ইকুয়াল টু F1 যোগ মাইনাস F2। এখন কথা হচ্ছে আমি F2 কে কেন মাইনাস ধরছি, প্রশ্ন জাগতে পারে কিনা। দেখো এখানে এই মাইনাসটা কিন্তু তোমার ওই যে আমরা ঋণাত্মক চিহ্ন, ঋণাত্মক যে মান অর্থাৎ নেগেটিভ মানের মাইনাস না, এই মাইনাসটা দ্বারা কিন্তু এখানে তোমার দিক বোঝানো হচ্ছে, মান বোঝানো হচ্ছে না। অর্থাৎ যেহেতু দুইটা বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে একটা বলকে তুমি প্লাস ধরছো আর একটা বলকে তুমি কি ধরছো, মাইনাস ধরছো। তাহলে প্লাস মাইনাস এখানে কিন্তু তোমার চিহ্ন বোঝাচ্ছে, তার বিপরীত চিহ্ন বোঝাচ্ছে। যদি দুইটাই প্লাস হয় তাহলে দুইটাই কি একই দিকে, দুইটাই যদি মাইনাস হয় তাহলে দুইটা একই দিকে। কিন্তু যখন তোমার একটা প্লাস একটা মাইনাস, এই একটা প্লাস একটা মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে প্লাসটা যে দিকে ক্রিয়াশীল, মাইনাসটা তার বিপরীত দিকে ক্রিয়াশীল, এখানে দিক বোঝানো হচ্ছে। তাহলে মনে রাখবা যে সকল রাশিগুলো ভেক্টর রাশি, যেমন মনে করো ব্যাগ, তাহলে হচ্ছে বল, এরা কিন্তু ভেক্টর রাশি। তো কোনো বস্তুর উপর যখন দুইটা বল ক্রিয়াশীল হয়, যদি এবং তারা যদি বিপরীত দিকে থাকে, একটাকে প্লাস ধরলে আরেকটাকে তোমার মাইনাস ধরতে হবে। ঠিক সেম ভাবে দুইটা বস্তু যদি পরস্পর বিপরীত দিক বরাবর গতিশীল হয়, একটার ব্যাগকে তুমি প্লাস ধরলে অপরটার ব্যাগকে তোমার মাইনাস ধরতে হবে। কারণ এই মাইনাস দ্বারা কিন্তু তুমি মান বুঝাচ্ছ না, তুমি দিক বুঝাচ্ছ, বিপরীত দিক, এবং সেটা তোমাকে উল্লেখ করে দিতে হবে যেটা বিপরীত দিকে গতিশীল। এবার এই ক্ষেত্রে তুমি লব্ধি বল কত পাবা, F1 প্লাস মাইনাসে মাইনাস F2, অর্থাৎ বিপরীত দিকে হলে বিয়োগ হবে। এখানে কিন্তু মূলত আমরা কিন্তু বিয়োগ করি না, কিন্তু কি করছি, যোগ করছি। প্রশ্ন হতে পারে যে এখানে কি আমরা বিয়োগ করছি, না এখানে আমরা বিয়োগ করি নাই, আমরা কিন্তু যোগই করছি। তবে প্লাসে মাইনাসে পরবর্তীতে মাইনাস হয়ে গেছে। এখন এবার তোমার লব্ধি বল কত হবে, F1 মাইনাস F2 ইকুয়াল টু তুমি কত পাবে, ma। কারণ দেখো বস্তু কয়টা, এখানে একটা, বস্তুর ভর কয়টা, একটা, ত্বরণ কয়টা হবে, একটা। এবার এই বস্তুর উপর যদি তুমি 10টা বল প্রয়োগ করো, তোমার ভর একটা, ত্বরণ একটাই হবে, কারণ বস্তু তো একটা। তাহলে ইকুয়াল টু ওই 10টা বলের লব্ধি ইকুয়াল টু ma হবে, 10টা বলের লব্ধি ইকুয়াল টু ma হবে। এবার মনে করো এদিক থেকে যদি আমি আবার F3 একটা বল প্রয়োগ করি, তাহলে ওই F3 কিন্তু আবার এদিকে যোগ হবে, কারণ এদিকের গুলোকে তুমি যোগ ধরছো, এদিকের গুলোকে তুমি কি ধরছো, বিয়োগ ধরছো। তাহলে যে কোনো একদিকের গুলো তুমি যোগ ধরে নিবা, যে কোনো একদিকের গুলো তুমি বিয়োগ ধরে নিবা। এরপর দেখো ভিন্ন ভিন্ন বস্তুর উপর যদি ভিন্ন ভিন্ন বল প্রয়োগ হয়, ভিন্ন ভিন্ন বস্তুর উপর যদি ভিন্ন ভিন্ন বল প্রয়োগ হয়, সেক্ষেত্রে কি হবে দেখো, সেক্ষেত্রে কি আমরা লব্ধি পাবো, না।
কেন দেখো, কারণ এখানে এইটা হচ্ছে একটা বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, এর ভর একটা, এর ভর আরেকটা, এর মধ্যে একটা ত্বরণ হবে, এর মধ্যে আরেকটা ত্বরণ হবে। এক্ষেত্রে তোমার F1 সমান হবে M1 A1, এক্ষেত্রে তোমার F2 সমান হবে M2 A2। যদি এদিকে মনে করো আরো বল প্রয়োগ হয় F3, তখন তোমার এদিকে F3 যোগ হবে। এর মধ্যে যদি আরো বল প্রয়োগ হয় F4, তাহলে F4 যোগ হবে। অর্থাৎ এক্ষেত্রে দুইটা বস্তুর হিসাবগুলা আলাদা আলাদা হবে। তাহলে এ হচ্ছে লব্ধি বল। এরপরে দেখো নিউটনের তৃতীয় সূত্র কি, প্রত্যেক ক্রিয়া বলের একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। অর্থাৎ এটার মানে হচ্ছে তুমি যখন কোনো বস্তুর উপর একটা বল প্রয়োগ করবা, বস্তু কিন্তু চুপচাপ থেমে থাকবে না, বস্তু তোমার উপর আরেকটা কি বল প্রয়োগ করবে, অর্থাৎ তোমার বিপরীতে আরেকটা বল কিন্তু সে তোমার উপর প্রয়োগ করে দিবে। এটাই হচ্ছে কি ক্রিয়া, এটাই হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল। যেমন এই যে একটা বস্তু, এদিকে মনে করো বি একটা বস্তু, এই এ বস্তু যদি বি বস্তুর উপর F1 ক্রিয়া বল প্রয়োগ করে, তাহলে বি বস্তুকে চুপচাপ বসে থাকবে? বসে থাকবে না, বি বস্তু কি করবে, এ বস্তুর উপরও একটা বল প্রয়োগ করে দিবে, সেটা হচ্ছে কোনটা, F2। এবং এই দুইটা বল পরস্পর কি হবে দেখো এখানে, বিপরীত। বিপরীত মানে কি, F1 যেদিকে ক্রিয়া করবে, F1 যেদিকে ক্রিয়াশীল হবে, F2 তার কি হবে, বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। অর্থাৎ এ বস্তু যদি বি বস্তুর উপর একটা বল প্রয়োগ করে, বি বস্তু ও এ বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে। তাহলে মনে করো এ বস্তু বি বস্তুর উপর F1 বল প্রয়োগ করলো, এবং বি বস্তু F1 বলের বিপরীতে এ বস্তুর উপর কি করলো, F2 বল প্রয়োগ করলো। এবং নিউটন কি বলছে, প্রত্যেক ক্রিয়া বলের এই যে F1 যেটা, এটা হচ্ছে ক্রিয়া বল, আর F2 টা হচ্ছে তোমার প্রতিক্রিয়া। কারণ দেখো এই F2 টা কেন প্রয়োগ করছে, F2 টা কিন্তু তখনই প্রয়োগ করা হয়েছে যখন তোমার F1 বল ক্রিয়াশীল হয়েছে। F1 বল যদি ক্রিয়াশীল না হতো, অর্থাৎ F1 বল যদি ক্রিয়াশীল না হতো, তাহলে কিন্তু F2 বলটা ক্রিয়াশীল, মানে F2 বলটা সৃষ্টি হইতো না। তাহলে যখনই তোমার ক্রিয়া বলের প্রয়োগ হবে, তখনই তোমার একটা কিন্তু কি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। যখনই তোমার ক্রিয়া বল প্রয়োগ হবে, তখনই তোমার একটা কি প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে। এবং এই ক্রিয়া প্রতিক্রিয়া সমান হবে এবং বিপরীত হবে, অর্থাৎ ক্রিয়া যেদিকে হবে প্রতিক্রিয়া তার বিপরীত দিকে হবে। যেমন দেখো ক্রিয়া এদিকে, প্রতিক্রিয়া এদিকে, এবং এরা কিন্তু কি হবে, সমান হবে। অর্থাৎ F1 সমান F2। তবে এখানে একটা মাইনাস হবে, কেন, এই মাইনাস দ্বারা কিন্তু আমি এখানে দিক বুঝাচ্ছি। অর্থাৎ F1 যেদিকে, F2 হচ্ছে তার বিপরীত দিকে, এবং এই F1 F2 হচ্ছে পরস্পর কি সমান। এই কথাটা এই বিজ্ঞানী নিউটন তার তৃতীয় সূত্রের মাধ্যমে বলছে যে প্রত্যেক ক্রিয়া বল এটা সমান ও বিপরীত বিপরীত কি আছে, প্রতিক্রিয়া বল আছে। তোমার বন্ধু যদি তোমাকে একটা থাপ্পড় মারে, তুমি আর একটা কি মেরে দিবা, নিশ্চয় মেরে দিবা। তাহলে এটাই হচ্ছে তোমার ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তোমার বন্ধু তোমাকে যে মারছে সেটা হচ্ছে কি ক্রিয়া, আর তুমি ওই ক্রিয়ার কারণে তুমি যেটা মারছো সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া। তাহলে প্রত্যেক ক্রিয়ার একটা কি আছে, প্রতিক্রিয়া আছে। এবং খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, প্রতিক্রিয়া বল কিন্তু নিজ থেকে তৈরি হয় না বা নিজ থেকে সৃষ্টি হইতে পারে না। প্রতিক্রিয়া বল সৃষ্টি হওয়ার জন্য কিন্তু সে ক্রিয়া বলের উপর নির্ভরশীল। অর্থাৎ যতক্ষণ না তুমি কোনো একটা বস্তুর উপর ক্রিয়া বল দিবা, ওই বস্তু ততক্ষণ তোমাকে কিন্তু কোনো প্রতিক্রিয়া বল দিবে না। তাহলে তুমি ক্রিয়া বল দেওয়া হলে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হয়। তাহলে এই জন্য বলা হয় যে প্রকৃতিতে একক কোনো বল নাই। কি কোনো বল নাই, একক একক কোনো বল নাই, প্রকৃতিতে সকল বল জোড়ায় জোড়ায় থাকে, জোড়ায় জোড়ায় থাকে। কারণ দেখো তুমি ক্রিয়া বল দিছো, সাথে সাথে তোমাকে সে প্রতিক্রিয়া দিয়ে দিবে। তাহলে বল কয়টা, দুইটা। ক্রিয়া বল দিলে সে প্রতিক্রিয়া দিবে, তাহলে দেখো ক্রিয়ার কারণে প্রতিক্রিয়া তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বল কয়টা, দুইটা। এই জন্য বলা হচ্ছে প্রকৃতিতে একক বলের অস্তিত্ব নাই, প্রকৃতিতে সকল বল জোড়ায় জোড়ায় থাকে। তার একটা ক্রিয়া আর একটা হচ্ছে কি প্রতিক্রিয়া। এবং মজার ব্যাপার হচ্ছে এই ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনের অধিকাংশ কাজগুলা করে থাকি। ক্রিয়া প্রতিক্রিয়া না থাকলে কিন্তু সেটা সম্ভব হতো না। যেমন মনে করো আমরা যে হাঁটি, আমরা হাঁটার সময় বাসায় ট্রাই করে দেখবা যে আমরা আমাদের সামনের পা দিয়ে যখন মাটির উপর বল প্রয়োগ করি, তখনই কিন্তু আমাদের পিছনের পাটা অটোমেটিক উঠে সামনে যায়। তুমি যদি তোমার সামনের পা দিয়ে মাটির উপর বল প্রয়োগ না করো, দেখবা জীবনও তোমার পিছনের পা উঠে সামনে যাবে না, বা তুমি হাঁটতে পারবে না। কেন, কারণ সামনের পা দিয়ে যখন আমরা মাটির উপরে ক্রিয়া বল দিই, মাটি তখন আমাদেরকে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দেয়। প্রতিক্রিয়া বলের কারণে কিন্তু আমাদের পিছনের পাটা অটোমেটিক উঠে সামনে চলে যায়। এভাবে কিন্তু আমরা হাঁটতে পারি। আর ক্রিয়া প্রতিক্রিয়ার আরো একটা উদাহরণ হচ্ছে যে রকেট যেভাবে চলে, দেখবা রকেট যখন চলে,
মনে করো রকেট যখন চলে, সে এবার পিছনের দিকে অনেক তীব্র বেগে কিন্তু কি করে ধোঁয়া একটা ধোঁয়া নির্গত করে কিনা, এবং এই ধোঁয়ার বেগ কিন্তু অনেক বেশি। তাহলে এই যে ধোঁয়াটা নির্গত হচ্ছে, এটা নির্গত হয়ে আঘাত করতেছে কোথায়? বায়ুমণ্ডলে, বায়ুর উপর আঘাত করতেছে না? তার মানে এই ধোঁয়াটা বায়ুর উপর কি করতেছে? একটা ক্রিয়া বল দিচ্ছে, যার কারণে বায়ু তাকে বিপরীত একটা কি দেয়? প্রতিক্রিয়া বল দেয়, এবং এই প্রতিক্রিয়া বলের কারণে কিন্তু রকেট উড়ে চলে। এখন যদি বায়ু শূন্য কোনো জায়গায় যদি রকেটকে, অর্থাৎ বায়ু শূন্য কোনো জায়গায় রকেটকে কিন্তু এভাবে উড়ানো সম্ভব না, বা রকেট চলতে পারবে না। যেমন দেখবা পৃথিবী থেকে রকেট যেভাবে উড়ে, মহাকাশে কিন্তু রকেট এভাবে চলতে পারে না, কারণ ওইখানে কোনো বায়ু নাই। অর্থাৎ রকেট ক্রিয়া বল দিলেও ওইখানে রকেটকে প্রতিক্রিয়া বল দেওয়ার মতো কোনো কেউ নাই, এই জন্য রকেট ওইখানে এভাবে চলতে পারে না। আবার দেখবা পাখি যে উড়ে, পাখি কিভাবে উড়ে দেখবা, যে পাখি তার মনে করে এই দুইটা ডানা দিয়ে সে কি করে, বাতাসের উপর এদিকে একটা বল প্রয়োগ করে, এদিকে একটা বল প্রয়োগ করে। এখন এই দুইটা এখানে এসে মিলিত হয়ে এ বরাবর একটা লব্ধি বল ক্রিয়াশীল হয়, এবং এই লব্ধি বলটা কোন দিকে দিচ্ছে? বাতাসের উপর। তখন বাতাস তাকে কি করে? এই দিক বরাবর একটা প্রতিক্রিয়া বল দেয়, এবং এই প্রতিক্রিয়া বলটা কোন দিকে দিচ্ছে? সামনের দিকে। আর এই প্রতিক্রিয়া বলের কারণে কিন্তু পাখি সামনে উড়ে যেতে পারে। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে কিন্তু আমাদের অধিকাংশ কাজগুলা আমরা করতে পারি। ক্রিয়া প্রতিক্রিয়া না থাকলে, যেমন মনে করেন আমরা হাঁটতে পারতাম না, তারপর হচ্ছে রকেট চলতে পারতো না, পাখি উঠতে পারতো না। আরেকটা উদাহরণ মনে করে এরকম আসে যে বালিতে হাঁটা অনেক কষ্টকর, এটা আমরা সকলে জানি। যেমন বালিতে হাঁটা কষ্টকর, তারপর হচ্ছে কাদা মাটিতে হাঁটা কষ্টকর। এখন তোমাকে প্রশ্ন করতে পারে যে বালিযুক্ত মাটিতে হাঁটা কষ্টকর কেন, কাদা মাটিতে হাঁটা কষ্টকর কেন? কারণ তাহলে দেখো, বালিতে আমরা কিভাবে হাঁটি, বালিতে হাঁটাটা বা আমাদের জন্য কষ্টকর কেন? কারণ আমরা যখন বালির উপর বল প্রয়োগ করি, অর্থাৎ ক্রিয়া বল প্রয়োগ করি, বালি তখন আমাদেরকে কি দেবে? প্রতিক্রিয়া বল দিবে, অবশ্যই দিবে। কিন্তু ওই প্রতিক্রিয়া বল আমাদের ক্রিয়া বলের সমান হয় না। আমরা যখন শক্ত মাটিতে হাঁটি, তখন মাটির উপর আমরা যতটুকু ক্রিয়া বল দিই, মাটি ঠিক ঠিক ততটুকু আমাদেরকে কি দেয়? প্রতিক্রিয়া বল দেয়, যার কারণে আমরা খুব সহজে হাঁটতে পারি। আর বালিতে যখন তুমি হাঁটবা, বালির উপর তুমি যতটুকু ক্রিয়া বল দিবা, বালি তোমাকে ঠিক ততটুকু প্রতিক্রিয়া বল দিতে পারবে না, প্রতিক্রিয়া বলের মানটা কম হয়। এই জন্য বালিতে হাঁটা আমাদের জন্য অনেক কষ্ট হয়। আবার তুমি যদি কাদা মাটিতে হাঁটো, দেখবা তোমার ক্রিয়া বলের কারণে, ক্রিয়া বল বলতে এখানে কি, তোমার ওজনটাই তো মাটির উপর কি দিচ্ছে? ক্রিয়া হচ্ছে, তাহলে ওইটাই তোমার কি? ক্রিয়া বল। দেখবা ওজনের কারণে তুমি কাদা মাটিতে ডেবে যাবা, এবং ডেবে গেলে যে তুমি যে ক্রিয়া বলটা দিচ্ছ, কাদা মাটি নরম হওয়ার কারণে তোমাকে ওইটুকু প্রতিক্রিয়া বল দিতে পারে না, যার কারণে তুমি হাঁটতে পারো না। এক্ষেত্রে আমাদের কি করতে হয়? আমাদেরকে বল প্রয়োগ করে পা উঠাতে হয়, এই জন্য হাঁটাটা আমাদের জন্য কষ্টকর। তাহলে বালি মাটিতে, অর্থাৎ বালি যুক্ত স্থানে হাঁটা কষ্টকর, দৌড়ানো কষ্টকর, ঠিক একইটা কাদা মাটিতে। কিন্তু শক্ত মাটিতে তুমি হাঁটতেও পারবা জোরে, এবং হাঁটাও তোমার জন্য সহজ, তারপর হচ্ছে তুমি দৌড়ানোটাও তোমার জন্য সহজ। কারণ কি? ওইখানে ক্রিয়া প্রতিক্রিয়া সমান। আর বালিতে ক্রিয়া প্রতিক্রিয়া সমান না, প্রতিক্রিয়া কম হয়। ঠিক একইটা তোমার কাদা মাটিতে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছ যে ক্রিয়া প্রতিক্রিয়ার অবদানটা আমাদের ব্যবহারিক জীবনে কত বেশি, বা আমাদের দৈনন্দিন অনেক কাজের সাথে ক্রিয়া প্রতিক্রিয়াটা কিন্তু জড়িত। তো এরকম আরো অসংখ্য উদাহরণ আছে ক্রিয়া প্রতিক্রিয়ার, তোমরা বই পড়লে বিস্তারিত সবগুলো জানতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। সালাম আলাইকুম।